আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাউন যেমন ভাব যেমন ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটাকে ইংরেজি ভাষার সোল বলা হয়, অর্থাৎ ভার্বের ব্যবহার আমাদেরকে শিখতে হবে সঠিকভাবে ভাষা শিখতে গেলে, ইংরেজি বাক্য গঠন শিখতে গেলে। তার পাশাপাশি নাউনের ব্যবহার জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে ভার্ব এবং নাউনের কেমিস্ট্রি বা মিলনে একটা বাক্য গঠন হয়। বেশিরভাগ ইংরেজি গোটা ভাষা বাক্যগুলো গঠন হয় নাউন এবং ভার্বকে কেন্দ্র করে, তারপরে অন্য এলিমেন্টগুলো আসে, যেমন প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো পরে আসে। কিন্তু প্রধান দুটি এলিমেন্ট বা উপাদান হলো নাউন এবং ভার্ব। তো ভার্বের সঠিক ব্যবহারের সাথে সাথে আমাদের কিন্তু নাউনেরও সঠিক ব্যবহার শিখতে হবে, জানতে হবে যে নাউন ইংরেজি ভাষায় বাক্য গঠনে কোথায়, কীভাবে, কি ফর্মে আমরা বসাতে পারি। তো আজকে আমরা তিনটা নাউন সিলেক্ট করেছি নাউনের ব্যবহার শেখার জন্য। এটার ভ্যারাইটিস ফর্ম বা ব্যবহারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ইংরেজি বাক্যে দেখব বা শিখব যে নাউন কীভাবে ইংরেজি ভাষায় ব্যবহৃত হয়। আমরা প্রথমে একটা নাউন নিছি, সেটা হলো জন। আরেকটা নাউন নিছি ফার্নিচার, তৃতীয় একটা নাউন নিছি কেক। আমরা আগে নাউনগুলো পরিচয় জানবো যে জন, তাই না, এটা কি ধরনের নাউন? জন হলো প্রপার নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হলো সেই নাউন যেটা নির্দিষ্ট কোনো নাম বোঝায়, ব্যক্তির নাম, স্থানের নাম, তাই না, দেশের নাম, গ্রন্থের নাম, স্পেসিফিক, যেটা নির্দিষ্ট। তো জন এরকম একটা নির্দিষ্ট নাম। আমরা একটা বাক্য নিছি, আই স জন, আমি জনকে দেখলাম, তাই না। এর সাথে সাথে আমরা আর কি কি ব্যবহার করতে পারি? আমরা যদি এভাবে লিখি, I saw the John, আমরা যদি এটা লিখি আরেকটা যে I saw a John, ঠিক আছে। আমরা যদি আরেকটা লিখি যে I saw some John, আমরা যদি আরেকটা এভাবে লিখি সাবজেক্ট ভার্ব একই রেখে I saw Johns, তাহলে পরবর্তীতে যে আমরা নাউনের ফর্ম নিছি এবং নাউনের, তাই না, পূর্বে যে আর্টিকেল ব্যবহার করছি, I saw a John, I saw some John, I saw Johns, তাই না, এই ব্যবহারগুলো ঠিক আছে কিনা? কারণ আমরা জানি যে ইংরেজি ভাষায় নাউন তার পূর্বে আর্টিকেল নেয় এবং ডিটারমিনার নেয়, এবং নাউন আরেকটা ফর্মে ব্যবহার হয়, সেটা হলো সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম, তাই না। তাহলে জনের আগে কি দি ব্যবহার হতে পারে? I saw the John হতে পারে না, ঠিক আছে, কারণ প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল দি বসে না, আমরা এটা জানি। ব্যক্তিবাচক নাম যদি বুঝায় প্রপার নাউন, তখন তার আগে দি বসে না। ব্যক্তিবাচক প্রপার নাউন বুঝালে তার আগে এও বসে না, এটাই আমাদের জানা, আমাদের জ্ঞান, ঠিক আছে। এইভাবে ইংরেজি নাউন ব্যবহার হয়। ব্যক্তিবাচক প্রপার নাম বুঝালে তার আগে সামও ব্যবহার হয় না। ব্যক্তিবাচক নামবাচক প্রপার নাউন বুঝালে সেটা প্লুরালও হয় না, জনসও হয় না, তাই না। তাহলে প্রপার নাউন জন যদি আমরা কোনো নাম ব্যবহার করি, বা আই স, আমি যদি আরেকটা বাক্য নিই আমরা, ঠিক আছে, যে যেমন আমরা যদি এরকম লিখি যে শেক্সপিয়ার ইজ আ গ্রেট ড্রামাটিস্ট, যে শেক্সপিয়ার একজন বিখ্যাত নাট্যকার, তাই না। শেক্সপিয়ার একটা প্রপার নাউন। এখন আমরা কি এর আগে দি বসাতে পারবো? দি শেক্সপিয়ার বসানো যাবে না। আমরা কি তার আগে এ বসাতে পারবো যে এ শেক্সপিয়ার? তাও বসানো যাবে না, ঠিক আছে। সামও বসানো যাবে না, যেহেতু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার ব্যবহার হয় না, নামবাচক প্রপার নাউনের পূর্বে। কিন্তু আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে I find Shakespeare I find Shakespeare in you, আমরা কিভাবে লিখতে পারি? শেক্সপিয়ারের আগে দিতে পারি
আমরা কি এভাবে লিখতে পারি যে দি Shakespeare rises in him at the scene, SCNE। অথবা আমরা কিভাবে লিখতে পারি we don't find many Shakespeares today। এই যে আমরা প্রপার নাউন শেক্সপিয়ারের পূর্বে এখানে একবার আর্টিকেল নিছি, তাই না? শেক্সপিয়ারের নামের পূর্বে একবার দি নিছি, তাই না? ডেফিনিট আর্টিকেল। আবার শেক্সপিয়ারের পূর্বে ডিটারমিনার মেনি নিয়ে শেক্সপিয়ারকে প্লুরাল করছি। এই ব্যবহারগুলো কি সঠিক আছে কিনা? যেহেতু আমরা পূর্বে জন প্রপার নাউনকে নিয়ে তার আগে দেখতেছি যে দি বসতে পারে না, এ বসতে পারে না, তাই না? ডিটারমিনার সাম বসতে পারে না, অথবা এটা প্লুরালও হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে কি এটা সম্ভব? শেক্সপিয়ারও তো একটা বিখ্যাত ব্যক্তি ইংরেজি সাহিত্যের, ইংরেজি, তাই না, সাহিত্য এবং গোটা in the world, in the history of world literature also, not alone in English literature, যে শুধু যে ইংরেজি লিটারেচারে না, গোটা ইংরেজি গোটা বিশ্ব সাহিত্যের মধ্যে শেক্সপিয়ার একজন বিখ্যাত ব্যক্তি, একজন নাট্যকার হিসেবে পরিচিত। এখানে কি তাহলে শেক্সপিয়ার প্রবর্ণনার আগে এ ব্যবহার সঠিক আছে? হ্যাঁ, এখানে সঠিক আছে। কেন? কারণ এখানে আই ফাইন্ড এ শেক্সপিয়ার ইন ইউ, এটা জেনারিক সেন্সে, ঠিক আছে, যে শেক্সপিয়ারের মতো আই ফাইন্ড এ শেক্সপিয়ার ইন ইউ, আমি তোমার মধ্যে একজন শেক্সপিয়ার আবিষ্কার করলাম। যেমন আমরা বলি যে নজরুল ইজ দ্য মিল্টন ইন বেঙ্গলি লিটারেচার, যে নজরুলকে তুলনা করা হয় জন মিল্টনের সাথে, সেক্ষেত্রে দা ব্যবহার করা হতে পারে। নজরুল ইজ দ্য মিল্টন, যেমন দা ব্যবহার করতে হতে পারে, তেমনি শেক্সপিয়ারের আগে যদি এটা প্রপার নাউন, এখানে এই ব্যবহার হতে পারে এবং এটা সঠিক ব্যবহার। ঠিক আছে, যেহেতু জেনারিক সেন্সে তুলনা করা হচ্ছে, যাই তুলনা বা বোঝানো হচ্ছে যে আই ফাইন্ড এ শেক্সপিয়ার ইন ইউ, এখানে এর ব্যবহার সঠিক আছে। তারপর যদি আমরা দ্বিতীয় বাক্যের একটা নিচ্ছি, তা না, যে তৃতীয় বাক্য যদি আমরা বলি দ্য শেক্সপিয়ার রাইজেস ইন হিম অ্যাট দ্য সিন, যে তার মধ্যে শেক্সপিয়ার জেগে উঠলো অ্যাট দ্য সিন, এই দৃশ্য দেখে। এখানে কি শেক্সপিয়ার ঠিক আছে? দুই ব্যবহার ঠিক আছে? হ্যাঁ, এখানেও দুই ব্যবহার ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ এখানেও ইউসি যে ইন জেনারিক সেন্স, যেটাকে বলা হয় যে সাধারণ বা পার্টিটিভ, যে গোটা শেক্সপিয়ার ব্যক্তির একটা অংশ বা একজন তার ইমেজের সাথে তুলনা করা, ঠিক আছে, ইমেজ হিসাবে বোঝানো, সেক্ষেত্রে দিয়ে ব্যবহার ঠিক আছে। দ্য শেক্সপিয়ার রাইজেস ইন হিম, তার মধ্যে শেক্সপিয়ার জেগে উঠলো, মানে শেক্সপিয়ারের মতো নাট্যকার বা সাহিত্যিক ব্যক্তিত্ব তার ভিতরে জেগে উঠলো এই দৃশ্য দেখে। সুতরাং এভাবে যা ব্যবহার হতে পারে প্রপার নাউন হওয়া সত্ত্বেও। আবার উই ডোন্ট ফাইন্ড মেনি শেক্সপিয়ার্স টুডে, আজকালকার আমরা অনেক যথেষ্ট শেক্সপিয়ারের মতো লেখক পাচ্ছি না। এখানে যে শেক্সপিয়ারকে প্লুরাল করা হয়েছে প্রপার নাউন হওয়া সত্ত্বেও, এটাও কিন্তু সঠিক ব্যবহার। ঠিক আছে, যেহেতু এটাও ওই একই অর্থ, যে জেনারিক সেন্স, পার্ট অফ এ পার্সোনালিটি, পার্ট অফ আ এক্সিস্টেন্স, পার্ট অফ অ্যান এন্টিটি সোফা। ঠিক আছে, যে বড় কোনো ব্যক্তির ইমেজ বা তার অংশ, এরকম বোঝানোর জন্য সেটা প্লুরাল হতে পারে, যে আজকালকার আমরা অধিক শেক্সপিয়ার পাই না আজকের সাহিত্যে। ঠিক আছে, সুতরাং প্রপার নাউনের কিন্তু ক্ষেত্রে তখন আবার এভাবে এ দি অথবা এটা প্লুরাল হতে পারে। এটা আমাদের শেখার বিষয় এবং নাউনের বিশেষ ব্যবহার। আমরা আরেকটা শব্দ নিচ্ছি ফার্নিচার, দ্বিতীয় নাউন। ফার্নিচার কি জাতীয় নাউন? ফার্নিচার একটা কমন নাউন। কমন নাউন কি? কমন মানে যেটা রিপ্রেজেন্ট করে সাধারণভাবে, ঠিক আছে, যে সব ধরনের ফার্নিচার একই গোত্রে, অফ দ্য সেম কাইন্ড, অফ দ্য সেম টাইপ বলা হয়। ঠিক আছে, একই গোত্রের, একই শ্রেণীর। তো ফার্নিচার একটা কমন নাউন, তাই না? এবং ফার্নিচার কি শুধু এইভাবেই ব্যবহার হয়, নাকি ফার্নিচারকেও আমরা এভাবে লিখতে পারি যে আই স এ ফার্নিচার? আমরা কি এভাবে ফার্নিচারের আগে আর্টিকেল বসাতে পারবো? আই স, যদি আমরা দিই দ্য ফার্নিচার, সেটা কি সম্ভব দি বসানো? অথবা
I saw some furniture. এবং যদি আমরা এভাবে নিই যে I saw furnitures, এই যে নাউনের ফার্নিচার নাউন, কমন নাউন, এটার তাই না আমরা যে আর্টিকেলে ব্যবহার দেখাইছি এবং প্লুরাল ফর্মও দিচ্ছি, এটা কি সম্ভব কিনা এবং এটা সঠিক ব্যবহার কিনা, তাই না? ফার্নিচার নাউনের পূর্বে কি আর্টিকেল এ অথবা দি ব্যবহার হতে পারে, অথবা ফার্নিচার নাউন কি প্লুরাল হতে পারে, এটার জন্য আমাদের কিন্তু জানতে হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। যদি নাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বুঝায় বা আমাদের নাউন শিখতে গেলে কি শিখতে হবে, আমি এক কথা বলবো, সেটা হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কারণ কাউন্টেবল এবং আনকাউন্টেবলের নাউনের জ্ঞান যদি আমাদের না থাকে, আমাদের নাউনের ব্যবহার ভুল হবে। কাউন্টেবল নাউন কি? যে নাউন গণনা করা যায় এবং যে নাউনের আগে আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার হয় এবং যে নাউনকে প্লুরাল করা যায়, এটা হলো কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি? যে নাউন প্লুরাল করা যায় না, যে নাউনের আগে এ অথবা অ্যান ব্যবহার করা যায় না, ঠিক আছে? তবে কিছু মেজর ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। তো ফার্নিচার আসলে ইংরেজিতে আনকাউন্টেবল নাউন। যেমন অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস কোনো সময় প্লুরাল হবে না, অ্যাডভাইসেস হবে না। হি গিভস মি অ্যাডভাইস, আমরা এই ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তো ফার্নিচারও তেমন। তো ফার্নিচার এই বাক্যটা সঠিক ব্যবহার আছে, কিন্তু এখানে যদি আমরা এই ব্যবহার করি এটা ভুল হবে। কারণ যেহেতু তাই না ফার্নিচার একটা কমন নাউন গ্রুপের, কিন্তু এটা একই সাথে আনকাউন্টেবল নাউন। আমাদের এটা খুব জরুরি জানা, ঠিক আছে, যে ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন হলে পরে সেই নাউনের আগে কোনো সময় এ অথবা অ্যান ব্যবহার হয় না। তাহলে কি দি ব্যবহার হতে পারে? হ্যাঁ, দি ব্যবহার হতে পারে। আনকাউন্টেবল নাউনের আগে দি ব্যবহার হয়। তাহলে আই স দ্য ফার্নিচার, এটা সঠিক ব্যবহার, এটা ঠিক আছে। আই স সাম ফার্নিচার, সাম কি ব্যবহার হতে পারে? সাম ব্যবহার হতে পারে, কারণ সাম যেহেতু একটা মেজার ওয়ার্ড, পরিমাপক শব্দ। আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা মেজার ওয়ার্ড ব্যবহার করতে পারি। এ লিটল, ঠিক আছে, এ পিস অফ, তাই না, এ পার্ট অফ, এভাবে আমরা। তো সামও যেহেতু একটা ডিটারমিনার, এটা ব্যবহার হতে পারে এবং এটা ব্যবহার সঠিক। আই স ফার্নিচার কি প্লুরাল হতে পারে? না, হতে পারে না, যেহেতু ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন কোনো সময় প্লুরাল হয় না। এটা লিখলে আমাদেরকে সবসময় ফার্নিচার সিঙ্গুলার ফর্মেই লিখতে হবে, সবসময় সিঙ্গুলার ফর্মে, যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন। এবং এই ব্যবহারটা শেখা নাউনের ক্ষেত্রে খুবই জরুরি আমি বলবো আমাদের প্রত্যেকের লার্নারের। তাহলে ফার্নিচার সিঙ্গুলার ফর্মে হতে পারে, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। তার আগে এ হতে পারে না, যেহেতু আনকাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান ব্যবহার হয় না। তবে আনকাউন্টেবল নাউনের আগে দি ব্যবহার হতে পারে। আচ্ছা, না ফার্নিচার আনকাউন্টেবল নাউনের আগে মেজার ওয়ার্ড, পরিমাপক শব্দ ব্যবহার হতে পারে। সাম, মাচ, মেনি, এ পিস অফ, এ পার্ট অফ, ঠিক আছে, গ্যালন অফ, যে কোনো মেজার ওয়ার্ড দিয়ে আমরা ব্যবহার করতে পারি, এটা আনকাউন্টেবল হতে পারে। আমরা আরেকটা নাউন নিচ্ছি, কেক। এবং কেক দিয়েও আমরা দেখব যে কেকের ব্যবহার আর কি ব্যবহার হতে পারে। যদি আমরা অনুরূপ দুইটা নাউনের মতো যদি আমরা এরকম ব্যবহার করি যে আই স দ্য কেক, অথবা আমরা যদি লিখি আই স আ কেক, অথবা আমরা যদি লিখি আই স সাম কেক, অথবা যদি লিখি আমরা আই স কেকস, একই ধরনের ফর্ম নিছি তিনটা নাউনের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কেকের সাথে কি দা ব্যবহার হতে পারে? আই স দ্য কেক হতে পারে। আই স এ কেক, এটা কি ব্যবহার হতে পারে? হ্যাঁ, এটাও ব্যবহার হতে পারে। আই স সাম কেক, এটা কি ব্যবহার হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। আই স কেকস, হ্যাঁ, এটা হতে পারে। এখানে 5 ধরনের ব্যবহারই সঠিক। কেন সঠিক? কারণ কেকটা যেমন কাউন্টেবল নাউন, কেক একই সাথে আনকাউন্টেবল নাউন, তাই না? কেক কাউন্টেবল এবং আনকাউন্টেবল, 2 ধরনেরই ব্যবহার হয়। তো কাউন্টেবল নাউন হলে তো আমরা বলছি যে কাউন্টেবল নাউন হলে তার আগে এ অথবা অ্যান বসেই সাধারণত কাউন্টেবল নাউন প্লুরাল হয়।
সুতরাং যদি কেকের আগে যখন আমরা দেখছি যে আই স এ কেক, এটা সঠিক ব্যবহার, তাই না? আই স কেকস, তাই না? যেহেতু কাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে, তাহলে আই স দ্য কেক, দাও বসতে পারে। দা যেমন কাউন্টেবল নাউনের আগেও বসে, দা আনকাউন্টেবল নাউনের আগেও বসে, ঠিক আছে? আই স সাম কেক, তাহলে এখানে এটা কিন্তু আনকাউন্টেবল হিসেবে বসছে, ঠিক আছে? এখানে এটা আনকাউন্টেবল হয়েছে, যেহেতু কেক শব্দটা আনকাউন্টেবলও হয়। অনুরূপভাবে কিন্তু আমরা এই বাক্যটাকে এইভাবে লিখতে পারি যে আই স সাম কেকস। যদি কেকের আমরা প্লুরাল ফর্ম দিই সাম নেওয়ার জন্যে, এটাও কিন্তু সঠিক, ঠিক আছে? এটাও সঠিক। তাহলে যেহেতু কেক কাউন্টেবল নাউনও হয়, আনকাউন্টেবল নাউনও হয়, সুতরাং কেকের আগে দা বসতে পারে, কেকের আগে এ বসতে পারে, কেকের আগে সাম বসে কেক এস ছাড়া বসতে পারে, তখন এটা আনকাউন্টেবল সেন্সে, ঠিক আছে? আবার কেকের আগে সাম বসে সেটা প্লুরাল হতে পারে যদি কাউন্টেবল সেন্স আমরা ব্যবহার করি, এবং কেকস প্লুরাল হতে পারে যেহেতু এটা কাউন্টেবল নাউন। তাহলে আমরা কি শিখতেছি? যে প্রথমে আমাদেরকে নাউন চিনতে হবে, তাই না? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন যেগুলো গ্রুপ আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? কালেকটিভ নাউন। তার সাথে সাথে সবচেয়ে আগে শিখতে হবে আমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কারণ কাউন্টেবল এবং আনকাউন্টেবল যদি আমরা না জানি, কারণ কাউন্টেবল আনকাউন্টেবল ব্যবহার খুবই ব্যাপক এবং খুবই গুরুত্বপূর্ণ। কাউন্টেবল আনকাউন্টেবল না জানলে আমাদের ব্যবহার ভুল হয়ে যাবে, ইংরেজি বাক্য ভুল হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীতে আমরা ইনশাল্লাহ হয়তো আরেকটা ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।